রমজানে যদি অনেক বেশি দাঁতে ব্যথা হয় সেক্ষেত্রে তো যদি রোজা না ভাঙতে চায় রোজা না ভাঙতে চাইলে আমাদের দাঁতের মধ্যে আমরা ট্রিটমেন্ট করে ব্যথা কমাতে পারি। যদি কারো হঠাৎ করে দাঁতে ব্যথা শুরু হয়ে যায় সেক্ষেত্রে ঔষধটা আপনারা কিভাবে দেন? একটা মেডিকেশনসের নিশ্চয়ই ব্যাপার আছে, সেটি কিভাবে দেন এবং তখন রোগীকে আপনাদের কাউন্সেলিংটা কিভাবে দিয়ে থাকেন? রমজানে যদি অনেক বেশি দাঁতে ব্যথা হয় সেক্ষেত্রে তো যদি রোজা না ভাঙতে চায় রোজা না ভাঙতে চাইলে আমাদের দাঁতের মধ্যে আমরা ট্রিটমেন্ট করে ব্যথা কমাতে পারি এক। আর অথবা হচ্ছে অনেকে ইনজেকশন নিতে পারে, যে পেন কিলার ইনজেকশন নিতে পারে, অথবা তাৎক্ষণিক ব্যথা রিমুভের জন্য যদি এক্সট্রিম পেইন থাকে কারণ এই ইনজেকশনে তার তো মানে শক্তিবর্ধক হচ্ছে না তো সেক্ষেত্রে ওরা ইনজেকশন নিতে পারবে, এটাতে সমস্যা হবে না। আর যারা মনে করে যে না আমার মানে রোজা রাখা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে ওটা ওইভাবে চিন্তা করা যায়। আর যদি কারো দাঁত তোলার প্রয়োজন হয়, কারণ অনেক সময় কিন্তু ব্যথাটা এতটাই তীব্র হয় বা দাঁতের এমন অবস্থা হয় তখন হয়তো চিকিৎসা করে দাঁত রাখার যে চিকিৎসা প্রক্রিয়াটা আছে সেটি অনেক সময় ডেন্টিস্টরা রাখতে পারেন না, সেক্ষেত্রে দাঁত তুলে ফেলার প্রয়োজন পড়তে পারে। রোজা রাখা অবস্থায় কি সেটি সম্ভব? রোজা রেখে দাঁত তোলা সম্ভব। আচ্ছা, কারণ বর্তমান অনেক কিছু রিসার্চের মধ্যে এসেছে যে রোজা রেখে দাঁত তোলা সম্ভব, কিন্তু অনেকেই চায় না। মানে আমাদের দেশে এটা এক পার্সপেক্টিভে আছে যে না আমার রক্ত বের হলে এটা রোজা মাকরু হয়ে যাবে, কিন্তু রক্তটা যদি নিচে পড়ে না যায় বা গিলে না ফেলা হয় তাহলে এটা সমস্যা হয় না। আর একান্ত যদি কেউ এভাবে নাই চায় সেক্ষেত্রে ইফতারের পরে করতে পারে। আচ্ছা, ইফতারের পরবর্তীতে আপনারা হয়তো এটা বলবেন। আচ্ছা, তো যখন মানে দাঁত তোলা হয় তো একটি দাঁত তোলার যে পেশেন্ট, এক্সট্রাকশনের পেশেন্টের পরবর্তীতে আপনারা কি ধরনের পরামর্শ বা কি ধরনের সাজেশন দিয়ে থাকেন যাতে এটির কোনো জটিলতা বা কমপ্লিকেশনস না হয় রোজা রাখা অবস্থায়? রোজা রাখা অবস্থায় আমরা অবশ্যই প্যাক দিয়ে ওখানে ব্লাড বন্ধ করা হয়, আর তারপরে আমরা ইনজেকশন দিয়ে দিই, যেন পেইন কিলার যেটা ইনজেকশন সেটা দিয়ে দেই, আর তারপরে কোনো সমস্যা ইনশাল্লাহ হয় না। এবং তার সাথে সাথে কি অ্যান্টিবায়োটিক আপনারা? অ্যান্টিবায়োটিক তো হচ্ছে আমরা যেহেতু 12 ঘন্টা গ্যাপে অ্যান্টিবায়োটিকটা দিতে হবে, সেক্ষেত্রে একটা ডোজ পড়বে আপনার ইফতারের সময় আর একটা সেহরির সময়, এভাবেই খেতে হবে। আচ্ছা, এবার একটু আমরা খাবার দাবারের মধ্যে চলে আসতে চাই, কারণ আমরা জানি যে এই যে রমজানে সেক্ষেত্রে কিন্তু ইফতারের সময় একটা বেশ বড় ধরনের আইটেম সাজিয়ে একেবারে মিষ্টি জাতীয় আঠালো খাবার এবং এই যে ড্রাই মানে একেবারে ডিপ ফ্রাইড যে খাবারগুলো, এগুলো কিন্তু আমরা খুব দেখি যে বিশেষ করে আমাদের বাঙালিরা আমাদের ইফতারে এটা আগে থেকে চলে এসেছে। তো সেক্ষেত্রে আসলে দাঁত এবং মুখ ভালো রাখার জন্য খাদ্য তালিকায় বা ইফতারের তালিকায় আসলে কি থাকা উচিত বলে আপনি মনে করেন? ইফতারের তালিকায় অবশ্যই মানে শরীর অনেক ডিহাইড্রেট হয়ে যায়, প্রথমে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, ফ্রুটস খেতে হবে, আর অবশ্যই তো মানা করা হয় যে ডিপ ফ্রাইড জিনিস আমাদের পেটের জন্যও খারাপ, আবার অনেক মিষ্টি জাতীয় খাবার দাঁতে আটকায় থাকে, এজন্যই বলা হয় যে খাবে অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার ইফতারিতে খেতে হবে, বেশি ভাজা পোড়া খাওয়া যাবে না, ফ্রুটসটা বেশি খেলে ভালো হয়, এবং তৈলাক্ত খাবারগুলো তো এমনিতেও অ্যাভয়েড করা দরকার, যাদের একটু লালাতে আঠালো জাতীয় এটা বেশি থাকে, দাঁতে বেশি আটকায় যায় আর কি। অবশ্যই ইফতারের পরেও আমাদের খুবই দরকার হয় যে দাঁতটা ঠিকমতো ক্লিন করা, ব্রাশ করা, একেবারে এটি খুব প্রয়োজন। আমরা বিষয়গুলো আরো জানবো আরো একটি বিরতি থেকে ফিরে এসে।